বন্ধুরা, গত ক্লাসেই কিন্তু আমরা এই স্লাইডটা পড়ে এসেছিলাম, রাইট? সো এই স্লাইডে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে চৌম্বক পদার্থগুলোকে কিভাবে শ্রেণীবিভাগে বিভাজিত করা যায়। এরকম করতে যেয়ে আমরা যেই কনসেপ্টটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে কোনো পদার্থের অণুতে জোড়ায় জোড়ায় ইলেকট্রনগুলো অবস্থান করছে কিনা। এটার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আমরা বলেছিলাম সে সকল পদার্থ আসলে ডায়াচুম্বক পদার্থ, আর তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছিলাম। সেটা কি? সেটা হচ্ছে তারা চৌম্বক দ্বিমেরু গঠন করবে না। বেসিক্যালি এই কথাটা এভাবে বললে ভুল, বলা উচিত এইভাবে যে তারা কোনো লব্ধি চুম্বক ভ্রামক তৈরি করবে না, কারণ তাদের মধ্যেও তো ইলেকট্রন থাকবে। ডায়াচুম্বক পদার্থ হিলিয়ামের মধ্যেও তো ইলেকট্রন আছে, রাইট? বাট ইলেকট্রন একটা যেই দিকে চুম্বক ভ্রামক তৈরি করে, যেটা গত ক্লাসে দেখেছি, আর আরেকটা বিপরীত স্পিন বিশিষ্ট ইলেকট্রন কিন্তু তার বিপরীত দিকে আমার চুম্বক ভ্রামক তৈরি করে। তাহলে একটা দ্বিমেরু, এটা একটা দ্বিমেরু যে অলরেডি চুম্বক ভ্রামক তৈরি করতে পারছে, এটাও একটা দ্বিমেরু যে চুম্বক ভ্রামক তৈরি করতে পারছে। এই দ্বিমেরুর ভ্রামক পরস্পরের বিপরীত দিকে হয়, একটা আরেকটাকে কি করে দেয়? নাকচ করে দেয়। ফলে আমরা লব্ধি রূপে এখানে কিন্তু কোনো চুম্বক দ্বিমেরুর অস্তিত্ব পাই না। দ্যাট মিনস লব্ধি রূপে আমরা এখানে কোনো চুম্বক ভ্রামকের অস্তিত্ব পাই না। বাট যদি এই উত্তরটা না হতো, অর্থাৎ জোড়ায় জোড়ায় ইলেকট্রন অবস্থান না করে, তাহলে যেটা দেখা যায় সেটা হচ্ছে কোনো একটা বিজোড় ইলেকট্রন যদি থেকে যায় কোনো অরবিটালে, তাহলে সেই বিজোড় ইলেকট্রনের ঘূর্ণনের কারণে এর মধ্যে কি তৈরি হয়? এর মধ্যে কিন্তু চৌম্বক ভ্রামক তৈরি হয়। আর এই চৌম্বক ভ্রামকটাকে কিন্তু নাকচ করার মতন অপর কোনো বিপরীত স্পিন বিশিষ্ট ইলেকট্রন তার সাথে পাওয়া যাচ্ছে না, কারণ বিজোড় সংখ্যক ইলেকট্রন যদি থাকে, তাহলে এই সকল পদার্থগুলোর মধ্যে কিন্তু লব্ধি রূপে আমরা একটা কি পাবো? চুম্বক ভ্রামক পাবো। সো চুম্বক ভ্রামক বা চুম্বক দ্বিমেরু এই জিনিসটাকেই অ্যাকচুয়ালি আমরা কি দিয়ে প্রকাশ করছি? একটা অ্যারো দিয়ে প্রকাশ করছি। চুম্বক ভ্রামকের দিকটাকেই আমরা একটা অ্যারো দিয়ে প্রকাশ করছি। সেই অ্যারোটা হচ্ছে এই ওপরের দিকে যেটা মুখ করে আছে, এটা ইলেকট্রনের স্পিনের ওপর ডিপেন্ড করে এসেছিল, তোমরা গত ক্লাসে দেখেছো। তো আমরা যেটা বলেছিলাম যে আমাদের যদি ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় অবস্থান না করে, তাহলে সেই আমরা তো একটা চুম্বক দ্বিমেরু লব্ধি রূপে পাবো, অর্থাৎ চুম্বক ভ্রামক পাবো। এই পদার্থগুলোকে আমরা কি নামে নামকরণ করি? প্যারাচুম্বক পদার্থ বা ফেরোচুম্বক পদার্থ। সো প্যারাচুম্বক পদার্থ আর ফেরোচুম্বক পদার্থ বেসিক্যালি কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস। প্যারাচুম্বক পদার্থ একটা জিনিস, ফেরোচুম্বক পদার্থ আরেকটা জিনিস। সো আমরা প্যারাচুম্বক পদার্থ আর ফেরোচুম্বক পদার্থের মধ্যেও যে তফাৎ রয়েছে, কি কারণে তফাৎ রয়েছে সেটা জানবো এই ক্লাসে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ডায়াচুম্বক পদার্থ, প্যারাচুম্বক পদার্থ, ফেরোচুম্বক পদার্থ। তো চলো একে একে তফাৎগুলো জেনে নিই, কোনটা থেকে কি তফাৎ। আমরা অলরেডি জেনেছি ডায়াচুম্বক পদার্থে কি থাকবে না? লব্ধি রূপে কোনো চুম্বক ভ্রামক আমরা পাবো না কোনো অণুতে। তাই দেখো এই যে এগুলো যদি অণু হয়ে থাকে, এটা একটা ডায়াচুম্বক বস্তু, এগুলো হচ্ছে অণু, লালগুলো। এই অণুগুলোর মধ্যে কিন্তু কোনো অ্যারো দেখতে পাচ্ছি না। এটা কি মিন করে? এটা মিন করে যে এর মধ্যে কোনো চুম্বক দ্বিমেরু অর্থাৎ চুম্বক ভ্রামক নেই, এর অণুর মধ্যে কোনো চুম্বক ভ্রামক নেই। তাহলে এটা তো গেল ডায়াচুম্বক পদার্থ। প্রত্যেকটা অণুর জন্য চুম্বক ভ্রামকের মান কত? 0, m=0, তাই লেখা। বাট প্যারাচুম্বক পদার্থে আমরা বলেছি চুম্বক ভ্রামক থাকবে, দ্যাট মিনস অ্যারো থাকবে। ফেরোচুম্বক পদার্থের ক্ষেত্রে আমরা বলেছি আমাদের চুম্বক দ্বিমেরু অর্থাৎ ভ্রামক থাকবে, তাই অ্যারো কিন্তু এখানেও দেখতে পাচ্ছি। বাট এইখানের অ্যারোগুলো আর এইখানের অ্যারোগুলোর মধ্যে কিছু তফাৎ তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এইখানে দেখো এই বস্তুখণ্ডটার মধ্যে আমরা যদি চারটা ছোট ছোট অংশ, কতটা ছোট অংশ? সাধারণত অনেক ছোট এরিয়া, 10⁻⁻20 মিটার স্কোয়ার, এত ছোট ছোট এরিয়ার যদি আমরা ভাগ করে নিই, এগুলোকে আমরা লোব বলছি। এই লোবগুলোর মধ্যে যেমন এইখানে একটা লোব, এই লোবের মধ্যে আমরা অনেকগুলো কি দেখতে পাচ্ছি? আমরা অনেকগুলো অণু দেখতে পাচ্ছি। এই যে অণুগুলো, এই অণুর দ্বিমেরু ভ্রামকের দিকটা আর এই অণুর দ্বিমেরু ভ্রামকের দিকটা, এরা কি এক একজন এক এক দিকে মুখ করে আছে। তাহলে এইখানে কিন্তু আমি লব্ধি রূপে কোনো দ্বিমেরু ভ্রামক পাবো না এই লোবটার মধ্যে। তাই আমরা প্যারাচুম্বক পদার্থের ক্ষেত্রে কি বলতে পারি? প্রতিটা লোবের জন্য আমার চুম্বক ভ্রামকের মান কত? প্রতিটা লোবের জন্য আমার চুম্বক ভ্রামকের মান হচ্ছে 0। আর ফেরোচুম্বক পদার্থের ক্ষেত্রে যদি দেখি, এখানে কেন 0? কারণ এই যে এই লোবের মধ্যে তোমরা নিজেরাই দেখো, এখানে কিন্তু আমরা তাদের সমমুখী নিয়ে একটা ত্রিভুজ
আঁকতে পারবো, রাইট? সো এটার দিক আর এটার দিক মিলে কি একটা ত্রিভুজ গঠিত হয় একই ক্রমে। আর আমরা জানি একই ক্রমে যদি ভেক্টরের ত্রিভুজগুলো সজ্জিত থাকে তাহলে তাদের লব্ধি আসলে শূন্য। এটা তোমরা পড়েছো ভেক্টর চ্যাপ্টারে বা স্থিতিবিদ্যা চ্যাপ্টারে পড়বে। সো আমরা এইখানে কিন্তু ওর ক্রিয়া আর ওর ক্রিয়া পরস্পর জিরো, দ্যাট মিনস এখানে কিন্তু কোনো লোভটার মধ্যে কোনো চুম্বক ভ্রামক আমরা পাবো না। যদিও অণুটার মধ্যে একটা চুম্বক ভ্রামক মানে এম এর মান ছিল, যার কারণে অ্যারোটা আছে, বাট পুরো লোভটার মধ্যে কিন্তু একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে দিবে, দ্যাট মিনস জিরো হয়ে যাবে। আর ফেরোচুম্বক পদার্থের বেলায় কি দেখতে পাচ্ছ তোমরা? ফেরোচুম্বক পদার্থের বেলায় কিন্তু আমরা যদি যে কোনো একটা লোভ নিয়ে কথা বলি, এই লোভটা নিয়ে কথা বলি, এটা ছিল একটা অণুর চুম্বক ভ্রামকের দিক, এটা আরেকটা অণুর চুম্বক ভ্রামকের দিক। এই যে অণুগুলোর চুম্বক ভ্রামকের দিকগুলো কিন্তু একই দিকে সজ্জিত। এই লোভে যে চুম্বক অণুগুলো রয়েছে সেই অণুগুলোর চুম্বক ভ্রামকের দিক কিন্তু একই দিকে সজ্জিত। দ্যাট মিনস এই লোভটার মধ্যে আমরা কি পাবো? আমরা কিন্তু লব্ধি রূপে চুম্বক ভ্রামক পাবো। এই প্যারাচুম্বকের ক্ষেত্রে কিন্তু লোবের মধ্যেই আমরা কোনো চুম্বক ভ্রামক পেতাম না, বাট ফেরোচুম্বকে কিন্তু আমরা লোবের মধ্যেই চুম্বক ভ্রামক পাবো। কিন্তু পুরো বস্তুটাতে সাকুল্যে কিন্তু আমরা চুম্বক ভ্রামক পাবো না। কেন? কারণ এই চুম্বক ভ্রামকটা আর এই চুম্বক ভ্রামকটা পরস্পরের কি বিপরীত দিকে আছে। সো এই লোবের যে চুম্বক ভ্রামকটা তৈরি হবে, মোট চুম্বক ভ্রামকটা তৈরি হবে লোবটার মধ্যে, এই লোবের চুম্বক ভ্রামকটা কি করবে? ওকে নিষ্ক্রিয় করে দেবে। আবার এই লোবে যে চুম্বক ভ্রামকটা তৈরি হবে, এই লোবের চুম্বক ভ্রামকটা কি করবে? তাকে নিষ্ক্রিয় করে দেবে। এরকম ভাবে একটা লোবের চুম্বক ভ্রামক অপর লোবের চুম্বক ভ্রামকগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। কিন্তু এখানে কিন্তু আমরা লোবগুলোর মধ্যে চুম্বক ভ্রামক পাচ্ছিলাম কি পাচ্ছিলাম না? পাচ্ছিলাম। বাট পুরো বস্তুখণ্ডে কি চুম্বক ভ্রামক পাবো না? পুরো বস্তুখণ্ডে চুম্বক ভ্রামক পাবো না, কারণ এক লোবের চুম্বক ভ্রামক আরেক লোবের চুম্বক ভ্রামক দ্বারা নিষ্ক্রিয় হয়ে যায়। এই যে এই লোবগুলো, যেই লোবগুলোর মধ্যে চুম্বক ভ্রামক ছিল ফেরোচুম্বক পদার্থের মধ্যে, কিন্তু বস্তুখণ্ডটাতে ছিল না, এই লোবগুলোকে আমরা আলাদা করে একটা নাম দিই, সেটাকে বলি ডোমেইন, যেটা নিয়ে পড়া আমাদের জাস্ট 3 স্লাইড পরেই আসছে। সো আমি জাস্ট বলে রাখলাম, এই লোবগুলো ফেরোচুম্বক পদার্থের সেই লোব, যেই লোবগুলোর মধ্যে আমার যে অণুগুলো অবস্থান করছে সেই অণুগুলোর চুম্বক ভ্রামক একই ক্রমে সজ্জিত থাকে, সেই লোবগুলোকে অ্যাকচুয়ালি আমরা বলি কি ডোমেইন। তো যাই হোক বন্ধুরা, তো চলো আমরা জেনে গেলাম ডায়াচুম্বক পদার্থ, প্যারাচুম্বক পদার্থের আর ফেরোচুম্বক পদার্থের মধ্যে কিছু তফাৎ। এখন আরো কয়েকটা জিনিস দেখি। আমরা যদি ডায়াচুম্বক পদার্থর একটা লোব নিয়ে কাজ করছি, প্যারাচুম্বক পদার্থের একটা লোব নিয়ে কাজ করছি, ফেরোচুম্বক পদার্থের একটা লোব নিয়ে কাজ করছি, লোবের মধ্যে রয়েছে অসংখ্য অণু। এই অণুগুলোর মধ্যে প্রত্যেকটা অণুরই কোনো চুম্বক ভ্রামক নাই। এখানে প্রত্যেকটা অণুর চুম্বক ভ্রামক থাকলেও সাকুল্যে লোবটার কোনো চুম্বক ভ্রামক নাই। আর এইখানে লোবটার মধ্যে সাকুল্যে কিন্তু একটা চুম্বক ভ্রামক থাকবে। সো আমরা যদি এখন একটা বহি চুম্বক ক্ষেত্র নিয়ে আসি, মানে একটা চুম্বক ক্ষেত্রের প্রয়োগ করি ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বক পদার্থে, তাহলে তার লোবগুলোর মধ্যে কি ঘটনা ঘটে সেটা একটু দেখে নিই চলো। সো আমরা যদি এই ডায়াচুম্বক পদার্থের কাছে একটা নর্থ পোল নিয়ে আসি চুম্বকের, দ্যাট মিনস আমরা অ্যাকচুয়ালি তার মধ্যে চুম্বক যে ক্ষেত্রটা প্রয়োগ করছি বা তার মধ্যে যে চুম্বক তীব্রতাটা প্রয়োগ করছি সেটার ডিরেকশন কোন দিকে সেটা আমি ব্লু কালার দিয়ে দেখাই। সেটার ডিরেকশনটা হচ্ছে এইদিকে, নর্থ থেকে বাইরের দিকে যায়। দ্যাট মিনস আমরা ডান দিকে চুম্বক ক্ষেত্র বা বহিচুম্বক ক্ষেত্রের তীব্রতা যদি বলি, মাধ্যম নিয়ে যদি কথা না বলি, তাহলে আমরা বলতে পারি ডান দিকে আমরা কি প্রয়োগ করেছি? এইচ প্রয়োগ করেছি, রাইট? যদি মাধ্যম নিয়ে ফোকাস না করি, আর মাধ্যম নিয়ে কথা বললে বি প্রয়োগ করেছি। সো আমরা ডান দিকে বহিচুম্বক ক্ষেত্রের মাধ্যমে আসলে এইচ প্রয়োগ করেছি। বাট প্রয়োগ করার ফলে কি দেখলাম? এই ডায়াচুম্বক পদার্থের মধ্যে যে অণুগুলো ছিল তাদের মধ্যে চুম্বক ক্ষেত্র প্রয়োগের আগে কি ছিল না? কোনো চুম্বক ভ্রামক ছিল না। কেন? কারণ তাদের মধ্যে আমরা জানি জোড়ায় জোড়ায় বিপরীত স্পিন বিশিষ্ট ইলেকট্রন থাকে, তো একটার ক্রিয়া আর একটার দ্বারা নিষ্ক্রিয় হয়ে যায়। বাট যখন আমরা বহিচুম্বক ক্ষেত্র মানে এইচ প্রয়োগ করি ডান দিকে, মানে যে কোনো একটা দিকে, তখন যেটা ঘটে, এর মধ্যে যে বিপরীত স্পিন বিশিষ্ট জোড়ায় জোড়ায় ইলেকট্রন ছিল, এদের কোনো একটার ইলেকট্রনের স্পিন হয়তো একটু বেঁকে যায় বা হয়তো একটু সরে যায় বা হয়তো একটু প্রভাবিত হয়। তাহলে যেটা ঘটে সেটা হচ্ছে এক স্পিন বিশিষ্ট ইলেকট্রনের চুম্বক ভ্রামক অপর স্পিন বিশিষ্ট অল্প বা বেশি স্পিন বিশিষ্ট ইলেকট্রনের চুম্বক ভ্রামক দ্বারা কিন্তু সম্পূর্ণ নাকচ হতে পারে না। তাই দেখা যায় যে একটা স্পিন বিশিষ্ট ইলেকট্রনের চুম্বক ভ্রামক অপর স্পিন বিশিষ্ট ইলেকট্রনের চুম্বক ভ্রামককে যেহেতু নাকচ করতে পারে না, তাই কিন্তু তাদের মধ্যে কোনো কোনো অণুর মধ্যে কিন্তু চুম্বক
ভ্রামকের অস্তিত্ব আমরা দেখতে পাবো। কখন এটা দেখতে পাবো? এটা কিন্তু নর্মালি না, এটা দেখতে পাবো তখনই যখন আমরা বাইরে থেকে একটা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করবো। কারণ বাইরে থেকে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে ইলেকট্রনের স্পিনে কিছুটা ব্যাঘাত ঘটে বা কিছুটা প্রভাবিত হয়, যার ফলেই এই জিনিসটা দেখতে পাবো। আর এই জিনিসটা দেখার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যখন বহিঃচুম্বক ক্ষেত্র বাম থেকে ডান দিকে প্রয়োগ করছি তখন তার মধ্যে যে চুম্বক ভ্রামকটা তৈরি হতে দেখছি সেটা অপোজিট ডিরেকশনে তৈরি হতে দেখছি। দ্যাট মিনস আমরা এইচ প্রয়োগ করেছি ডান দিকে, বাট তার মধ্যে যে চুম্বক ভ্রামকটা তৈরি হয়েছে অণু পরমাণুগুলোর মধ্যে, সেইটা কিন্তু ডান দিকেই তৈরি হয়নি, বরং সেটা কিন্তু একটা অন্য ডিরেকশন, বিপরীত ডিরেকশনে তৈরি হয়েছে। সো এখানে কিন্তু সবগুলো পরমাণুর মধ্যেও কিন্তু বা সবগুলো অণুর মধ্যেও কিন্তু যে আমরা একাধারে চুম্বক ভ্রামক তৈরি হতে দেখব তাও কিন্তু না, সবগুলোর মধ্যে কিন্তু একাধারে চুম্বক ভ্রামক তৈরি হবে না। সো আমাদের কিছু কিছুর মধ্যে এই তারতম্যটা ঘটবে কিছু কিছু অণুর ইলেকট্রনের মধ্যে, তাই কিছু কিছু অণুর ইলেকট্রনের কিছু কিছু অণুর মধ্যেই আমরা আসলে এই চুম্বক ভ্রামকটা তৈরি হতে দেখব। তো এবার চলে আসি আমরা প্যারাচুম্বক পদার্থে। আমরা যখন বহিঃচুম্বকটাকে নিয়ে প্যারাচুম্বক পদার্থে স্থাপন করলাম, অর্থাৎ এখনো আমরা এইচ কে কোন দিকে প্রয়োগ করেছি? বহিঃচুম্বক ক্ষেত্রের মাধ্যমে এইচ কে আমরা প্রয়োগ করেছি ডান দিকে। সো আমরা ডান দিকে এইচ প্রয়োগ করেছি। সো ডান দিকে আমরা এইচ প্রয়োগ করেছি, আর কি দেখলাম যে প্যারাচুম্বক পদার্থটা, যেটার মধ্যে চুম্বক ভ্রামক অলরেডি ছিল অণুগুলোর মধ্যে, বাট এক এক রকমের ডিরেকশনে ছিল, তাই সাকুল্যে লোবটার মধ্যে কি পেতাম না? কোনো নেট চুম্বক ভ্রামক আমরা পেতাম না। বাট আমরা যখন এইচ প্রয়োগ করেছি ডান দিকে, তখন যেটা দেখলাম সেটা হচ্ছে কোনো অণুর চুম্বক ভ্রামকের দিক আমার অ্যালাইন্ড হয়ে যায়। কার সাথে? বহিঃচুম্বক ক্ষেত্রের দিকের সাথে। সো আমরা যদি বাইরে থেকে এইচ প্রয়োগ করি, যেদিকে এইচ প্রয়োগ করব সেদিকে আমরা প্যারাচুম্বক পদার্থের ক্ষেত্রে কি দেখব? প্যারাচুম্বক পদার্থের কিছু কিছু অণুর চুম্বক ভ্রামক ঠিক সেই দিকে মুখ করে ফেলবে। তার ফলে যেটা দেখা যাবে যে আমাদের কিন্তু এখন চুম্বক ক্ষেত্র প্রয়োগের আগে এই লোবটার মধ্যে কি ছিল না? কোনো নেট চুম্বক ভ্রামক ছিল না, বাট চুম্বক ক্ষেত্র প্রয়োগের পরে এই লোবটার মধ্যে কিন্তু এখন কিন্তু ডান দিকে আমরা দেখছি সংখ্যাগরিষ্ঠই চুম্বক ভ্রামক কি ডান দিকে মুখ করে আছে, তাই ডান দিকে কিন্তু একটা কি পাবো? লব্ধি চুম্বক ভ্রামক সৃষ্টি হতে দেখব। তাই প্যারাচুম্বক পদার্থের ক্ষেত্রে কি দেখলাম? যেদিকে আমি চুম্বক ক্ষেত্রটা প্রয়োগ করি বা বহিঃচুম্বক তীব্রতাটা প্রয়োগ করি মাধ্যম ছাড়া চিন্তা করলে, সেই দিকেই কিন্তু আমি কি দেখতে পাই? সেই দিকেই আমি আমার যে লোবটা রয়েছে প্যারাচুম্বক পদার্থের, সেটার একটা লব্ধি চুম্বক ভ্রামক তৈরি হতে দেখতে পাই। তাহলে আমি নিশ্চয়ই বুঝাতে পারলাম প্যারাচুম্বক পদার্থের ক্ষেত্রে কি ঘটে। এবার আমরা চলে আসি যদি আমরা ফেরোচুম্বক পদার্থের মধ্যে বহিঃচুম্বক ক্ষেত্র প্রয়োগ করি। দ্যাট মিনস এখনো আমরা অ্যাকচুয়ালি কি করছি? ডান দিকে এইচ প্রয়োগ করছি, আর ফেরোচুম্বক পদার্থটার মধ্যে, যার মধ্যে অলরেডি এই লোবটাতে কি ছিল? একটা লব্ধি চুম্বক ভ্রামক তৈরি হয়েছিল, বাট একটা সুনির্দিষ্ট দিকে তৈরি হয়েছিল। বাট আমরা যখন বহিঃচুম্বক ক্ষেত্রটা প্রয়োগ করলাম তখন তাদের দিকটা তারা পরিবর্তন করে ফেললো। এই লোবের যে লব্ধি চুম্বক ক্ষেত্রের দিকটা সেটা তারা পরিবর্তন করে ফেললো, লব্ধি চুম্বক ভ্রামকের দিকটা সেটা পরিবর্তন করে তারা কোন দিকে মুখ করলো? যেই দিকে আমি এইচ প্রয়োগ করেছি ডান দিকে, দ্যাট মিনস ডান দিকেই কিন্তু তারা অ্যালাইন্ড হয়ে গেল। তাহলে আমরা কিন্তু দেখে ফেললাম যে ডায়াচুম্বক পদার্থে বহিঃচুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে কি হয়, প্যারাচুম্বক পদার্থে বহিঃচুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে কি হয়, আর ফেরোচুম্বক পদার্থে বহিঃচুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে কি হয়। তাহলে আমরা যদি এই জিনিসগুলোকে নিয়ে একটা সামারি টানি, তাহলে জিনিসটা হচ্ছে এরকম। এখানে আমি ডায়াচুম্বক পদার্থের অণুগুলোর মধ্যে কোনো এইচ প্রয়োগ করি নাই, সো তার মধ্যে লোবটার মধ্যে কোনো প্রতিটা অণুর মধ্যে, লোবের প্রতিটা অণুর মধ্যে কোনো কি ছিল না? কোনো এম ছিল না, মানে চুম্বক ভ্রামক ছিল না। যখন আমি এইচ ডান দিকে প্রয়োগ করলাম তখন কিছু কিছু অণুর মধ্যে কি তৈরি হয়েছে? চুম্বক ভ্রামক তৈরি হয়েছে, বাট অপোজিট ডিরেকশনে। সেই কথাটাই কিন্তু লেখা আছে, প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব সৃষ্টি হবে কোথায়? ডায়াচুম্বক পদার্থগুলোর ক্ষেত্রে। প্যারাচুম্বক পদার্থগুলোর ক্ষেত্রে কি হবে? প্যারাচুম্বক পদার্থগুলোতে যখন আমি চুম্বক ক্ষেত্র প্রয়োগ করিনি তখন তো এই দশায় ছিল, লোবটার মধ্যে সাকুল্যে কোনো কি ছিল না? এম ছিল না, মানে কোনো চুম্বক ভ্রামক ছিল না, বাট প্রতিটা অণুর মধ্যে এম ছিল, বাট সাকুল্যে তার মধ্যে কোনো এম ছিল না। যখন আমি এইচ প্রয়োগ করলাম, এইচ যেদিকে প্রয়োগ করেছি সেদিকে সবাই না, কেউ কেউ অ্যালাইন্ড হবে, তার মানে
যেই দিকে আমি চুম্বক ক্ষেত্র প্রয়োগ করেছি সেই দিকেই সামান্য চুম্বকত্ব সৃষ্টি হবে। সবাই কিন্তু অ্যালাইন্ড হয় না ইউজুয়ালি, যদি খুব বেশি পাওয়ারফুল চুম্বক আমি না প্রয়োগ করি, তার মানে আমার কিছু কিছু যদি অ্যালাইন্ড হয় তাহলে আমাদের সামান্য চুম্বকত্ব বা সামান্য চুম্বক ভ্রামক আমরা তৈরি হতে দেখব যেই দিকে এইচ প্রয়োগ করা হয়েছে ঠিক সেই দিকে। আর ফেরোচুম্বক পদার্থের ক্ষেত্রে যার মধ্যে প্রতিটা অণু অলরেডি চুম্বক ভ্রামক ছিল, লোভটার মধ্যেও চুম্বক ভ্রামক ছিল, বাট একটা সুনির্দিষ্ট দিক করেছিল, আমরা যখন বাইরে থেকে এইচ প্রয়োগ করলাম তখন এইচ যেদিকে প্রয়োগ করা হয়েছে আমাদের এই যে অণুগুলো আছে সেই অণুগুলোর চুম্বক ভ্রামকের দিক কিন্তু ঠিক এইচ এর দিকে অ্যালাইন্ড হয়ে গিয়েছে, আর সবাই অ্যালাইন্ড হয়ে গিয়েছে। তাই চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়, আর প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের দিকে শক্তিশালী চুম্বকত্ব আসলে সৃষ্টি করে কে? ফেরো চুম্বক পদার্থ। সো আমরা এই ক্লাসিফিকেশনগুলো দেখে ফেললাম। এরপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট হিসেবে লাগবে সেটা হচ্ছে এক্সাম্পল। ডায়াচুম্বক পদার্থের এক্সাম্পল কি কি? বিসমাথ, অ্যান্টিমনি, তামা, সোনা, রূপা ইত্যাদি। প্যারাচুম্বক পদার্থের ক্ষেত্রে কি কি এক্সাম্পল আছে? ক্রোমিয়াম, টাংস্টেন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। আর ফেরোচুম্বক পদার্থে কি কি এক্সাম্পল আছে? লোহা, কোবাল্ট, নিকেল, ক্রোমিয়াম অক্সাইড। এই এক্সাম্পলগুলো আমাদের এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সাধারণত এই ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বক পদার্থের পার্থক্য এই জিনিসগুলো পরীক্ষায় আসে না, জাস্ট এক্সাম্পলগুলো আমাদের মাথায় রাখতে হয় এমসিকিউ এর জন্য। তাও আমি জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এছাড়াও এই যে আমরা ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বক পদার্থ বললাম, এছাড়াও আরো দুইটা ভাগে আমরা চুম্বক পদার্থগুলোকে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে অ্যান্টি ফেরোচুম্বক পদার্থ। তো অ্যান্টি ফেরোচুম্বক পদার্থটা প্রথমে দেখিনি, তারপরে ফেরি চুম্বক পদার্থ আমরা দেখব। সো অ্যান্টি ফেরোচুম্বক পদার্থ, সেটার মধ্যেও আমরা প্রতিটা অণুর মধ্যে কি দেখব? চুম্বক ভ্রামক দেখব, মানে চুম্বক দ্বিমেরু দেখব। বাট এই দ্বিমেরুগুলোর ব্যাপারগুলো এরকম যে এই অণুর চুম্বক দ্বিমেরু যে দিকে, আরেকটা অণুর চুম্বক দ্বিমেরু তার অপোজিট দিকে, এই অণুর চুম্বক দ্বিমেরু যে দিকে, আরেকটা অণুর চুম্বক দ্বিমেরু তার অপোজিট দিকে। তার মানে আমি যদি এটাকে বলতে চাই, তাহলে এই যে এই ছোট ছোট অণুগুলো রয়েছে, এই অণুগুলো প্রত্যেকেই যেহেতু চুম্বক ভ্রামক রয়েছে, তাই প্রত্যেকটার মধ্যেই চুম্বক ধর্ম রয়েছে, তাই আমরা প্রতিটা অণুকেই অণুচুম্বক বলতে পারি। সো এই অণুচুম্বকের যে চুম্বক ভ্রামকগুলো রয়েছে সেই চুম্বক ভ্রামকগুলো আবার পরস্পর সাথে সমান্তরালে, বাট কি সমান্তরালে? বিপরীতমুখী সমান্তরালে, বা এটাকে আমরা অসমমুখও বলতে পারি। মানে একটা অণুর চুম্বক ভ্রামক যেদিকে, আরেকটা অণুর চুম্বক ভ্রামক সমান্তরালে তার বিপরীত দিকে কাজ করবে। তাই সাকুল্যে বলতো অ্যান্টি ফেরোচুম্বক পদার্থে কি আমরা কোনো চুম্বকের অস্তিত্ব পাবো কিনা? আমরা কোনো লৌহ জাতীয় পদার্থ নিয়ে আসলে অ্যান্টি ফেরোচুম্বক পদার্থ তাকে আকর্ষণ করবে কিনা, বিকর্ষণ করবে কিনা? না, তাকে কিন্তু কোনোরূপ আকর্ষণ বিকর্ষণ করবে না, কারণ সাকুল্যে কিন্তু তার মধ্যে একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে দেয় চুম্বক ভ্রামক। তার মানে সাকুল্যে তার মধ্যে কোনো চুম্বক পদার্থের অস্তিত্ব কিন্তু আমরা অনুভব করতে পারবো না। তো এবার আমরা চলে আসি আমাদের আরেকটা পদার্থ, সেটা কি? সেটা হচ্ছে ফেরি চুম্বক পদার্থ। আর আরেকটা জিনিস বলে নিই, অ্যান্টি ফেরো চুম্বক পদার্থের এক্সাম্পল এখানে দেওয়া আছে। এক্সাম্পলগুলো আমি বারবার বলছি, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এবার আসি ফেরি চুম্বক পদার্থ। ফেরি চুম্বক পদার্থ অ্যান্টি ফেরোচুম্বক পদার্থের মতনই অনেকটা, বাট একটু তফাৎ রয়েছে। এখানেও একটা অণুর জন্য সৃষ্ট চুম্বক ভ্রামক, আরেকটা অণুর জন্য সৃষ্ট চুম্বক ভ্রামক বিপরীত দিকে আর সমান্তরাল, বাট তাদের মান কিন্তু সমান না। যেমন এই অণুটার কথা চিন্তা করো, এই অণুটার যে চুম্বক ভ্রামকটা সেটা কোন দিকে সৃষ্টি হয়ে আছে? ওপরের দিকে সৃষ্টি হয়ে আছে, আর এটার একটা মান আছে যেটা দৈর্ঘ্য দিয়ে বোঝানো হচ্ছে। আর এইখানেও কিন্তু একটা অণু আছে, এই অণুটার চুম্বক ভ্রামকটা চিন্তা করো, গ্রিন কালার দিয়ে যেটা দেওয়া, সেটা কিন্তু অনেক ছোট্ট একটা রেখা, এইটার তুলনায় অনেক ছোট একটা রেখা। এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে এই অণুর চুম্বক ভ্রামকের তুলনায় এই অণুর চুম্বক ভ্রামকটা কি অনেক ছোট। সো এইভাবেই আলটিমেটলি একটার একটু বড়, আরেকটার বিপরীতমুখী সমান্তরাল, বাট তুলনামূলক মানে ছোট। তাহলে বলো তো এখানে লব্ধি পাবো কি পাবো না? হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমরা লব্ধি পাবো, কারণ দেখতেই পাচ্ছি ওপরের দিকে চুম্বক ভ্রামকগুলোর মান বেশি করে, আর নিচের দিকে যে অনুচুম্বক ভ্রামকগুলো রয়েছে সেগুলোর মান কিন্তু কম করে। তার মানে ওপরের দিকে একটা আলটিমেটলি লব্ধি এম, মানে লব্ধি চুম্বক ভ্রামক আমরা পাবো। তার মানে সাকুল্যে কিন্তু এটা একটা চুম্বক পদার্থের মতনই আচরণ করবে। সো আমরা এটাকে বলতে পারি এরকম যে চুম্বক ভ্রামক অসমমুখ সমান্তরাল, হ্যাঁ বিপরীতমুখী সমান্তরাল দেখতে পাচ্ছি, কিন্তু একদিকে অনুচুম্বকের ভ্রামক অপর দিকে অনুচুম্বকের ভ্রামক অপেক্ষা বেশি, একটার মানটা বেশি একটার মানটা কম। তাই নেট চুম্বক ভ্রামক একদিকে ক্রিয়াশীল, হ্যাঁ নেট চুম্বক ভ্রামক ওপরের দিকে ক্রিয়াশীল। তাহলে এইটারও কিন্তু কিছু এক্সাম্পল রয়েছে। সো এই এক্সাম্পলটা আমাদের মাথায় রাখতে হবে। সাধারণত অক্সাইড, দুই ধরনের অক্সাইড থাকে আসলে ফেরি চুম্বক পদার্থে। এক ধরনের অক্সাইডের জন্য বেশি চুম্বক ভ্রামক তৈরি হয়, আরেক ধরনের অক্সাইডের জন্য কম চুম্বক ভ্রামক তৈরি হয়।
তাহলে আমরা কিন্তু জেনে ফেললাম এই কয়েকটা পদার্থের শ্রেণীবিভাগ, আর কয়েকটা দুইটা ইম্পর্টেন্ট জিনিস বেসিক্যালি আমরা শিখবো। তারপরে আমরা হিস্টেরিসিসে চলে যাব, যেটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আর অনেকেই বুঝি না, আর ওইটা অ্যানিমেশন দিয়ে ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো আমরা দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে কুড়ি তাপমাত্রা, একটা হচ্ছে চুম্বক ডোমেন। এইগুলোর এক্সাম্পল আমাদের আসে, এগুলোর ডেফিনিশন আমাদের আসে জ্ঞানমূলকে, আর এই কুড়ি তাপমাত্রার যে মানের এক্সাম্পলগুলো এইগুলো আমাদের পরীক্ষায় আসে। সো কুড়ি তাপমাত্রাটা কি? কুড়ি তাপমাত্রাটা হচ্ছে আমরা যদি কোনো ধরো ফেরোচুম্বক পদার্থকে নিয়ে আমি তাকে তাপ দিচ্ছি, তাপমাত্রা বাড়াচ্ছি। সো তাপমাত্রা বাড়াতে থাকলে যেটা হবে, তার যে চুম্বক ধর্মটা সেটা হ্রাস পেতে থাকবে। সো চুম্বক ধর্মটা হ্রাস পেতে পেতে সেটা অ্যাকচুয়ালি কার মতন হয়ে যাবে? প্যারাচুম্বকে পরিণত হয়ে যাবে। সো আমাদের যে ফেরোচুম্বক পদার্থকে তাপমাত্রা বাড়াতে বাড়াতে ঠিক যেই তাপমাত্রায় প্যারাচুম্বক পদার্থে পরিণত করা সম্ভব হয়, আমরা অলরেডি দেখেছি ফেরোচুম্বক পদার্থ কি, প্যারাচুম্বক পদার্থ কি, সেই তাপমাত্রাটাকে আমরা বলবো ওই বস্তুটার জন্য, ওই ফেরোচুম্বক পদার্থটার জন্য কুড়ি তাপমাত্রা। যেমন লোহার কুড়ি তাপমাত্রা 770°C। এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে, তুমি যখন লোহাকে 770°C উত্তপ্ত করবে বা এর বেশি তাপমাত্রায় উত্তপ্ত করবে, তখন সেটা ফেরোচুম্বক পদার্থর মতন হলেও সেটা কিন্তু ওই তাপমাত্রার পরে আর ফেরোচুম্বক পদার্থ না, বরং প্যারাম্যাগনেটিক পদার্থ হিসেবে কাজ করবে। তার চুম্বকত্ব বা চুম্বক ধর্মটাও কিন্তু কমে যাবে সেই অনুসারে। আচ্ছা, এবার আমরা এই কুড়ি তাপমাত্রা ডেফিনেশনটা দেখলাম। কুড়ি তাপমাত্রায় এই ভ্যালুটা আমাদের এমসিকিউ গুলোতে বেশি আসে। এছাড়াও অন্যান্য কয়েকটা বস্তু যেগুলো তোমরা বইতে দেখবে, যে অন্যান্য কয়েকটা পদার্থের জন্য কুড়ি তাপমাত্রা দেওয়া আছে, সেগুলো একটু মনে রাখতে হবে, এমসিকিউতে লাগতে পারে। এবার সেই চুম্বক ডোমেনকে খুব সহজে আমি একটু আগেই বুঝিয়েছি। সো আমরা ডেফিনেশন আকারে যদি বলতে চাই, চুম্বক ডোমেন বেসিক্যালি কি? বেসিক্যালি আমাদের ফেরোচুম্বক পদার্থেরই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যেগুলোকে আমি লোব বলেছি, সেই ক্ষুদ্র অংশ, যেই ক্ষুদ্র অংশগুলোর মধ্যে যে ডাইপোল বা দ্বিমেরুগুলো আমরা পাচ্ছি, সেগুলোর মুখ একই দিকে, মানে সেগুলো একই দিকে মুখ করে থাকবে। সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, মানে এটা একটা চুম্বক ডোমেন, এটা একটা চুম্বক ডোমেন, এটা আরেকটা চুম্বক ডোমেন, এইভাবে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এগুলো কিন্তু অণু না, অণু বরং এটা, ঠিক আছে, অণু এটা। সো অনেকগুলো অণু নিয়ে এমন একটা অঞ্চল, যেই অঞ্চলের মধ্যে সবাই একই দিকে মুখ করে আছে। ওকে কিন্তু আমি চাইলেও এই অঞ্চলের বলতে পারবো না, ওকে চাইলেও আমি এই ডোমেনের বলতে পারবো না, কারণ ও যেই ডিরেকশনে আছে, এই ডোমেনের সদস্যগুলো ডিফারেন্ট ডিরেকশন করে আছে। সো ওর একটা ডোমেনের অন্তর্ভুক্ত, এই অণুটা আরেকটা ডোমেনের অন্তর্ভুক্ত। সো এরকম প্রায় অনেক সংখ্যক অণুই কিন্তু থাকে, প্রায় আমি যে সংখ্যাটা এক্স্যাক্টলি বলতে পারছি না, 10⁻14 থেকে 10⁻18 এইরকম সংখ্যক বা এর চেয়েও বেশি সংখ্যক অ্যাকচুয়ালি অণু নিয়ে অ্যাকচুয়ালি এক একটা ডোমেন গঠিত, সো এক একটা লোব গঠিত। সো আমাদের জেনে গেলাম তার মানে ডোমেইন জিনিসটা কি। তো আমরা মোটামুটি আমাদের এই জায়গায় যে থিওরি অংশটা আছে, থিওরি অংশটা দেখলাম। এখন চলো আমরা দেরি না করে চলে যাই হিস্টেরিসিস লেখো, এটা আমরা পড়বো, আর এটা খুব মজা করে পড়ার চেষ্টা করব। তো এখানে দেখো কি দেওয়া আছে, একটা চুম্বক, একটা কয়েন আর একটা পিন। সো এই তিনটা বস্তু নিয়ে আমরা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে হিস্টেরিসিস লেখোটা দেখব, তাহলে আমাদের জিনিসটা বুঝতে অনেক অনেক সহজ হয়ে যাবে। সো আমরা চলো এক্সপেরিমেন্টটা করি ধারাবাহিকভাবে। সো আমি কয়েনটাকে নিলাম, আর এই এক্সপেরিমেন্টটা করার মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে, এই কয়েনটার মধ্যে আমরা বেসিক্যালি বাইরে থেকে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করব। যেটা কে প্রয়োগ করবে? এই দণ্ডচুম্বকের। যেটা কিভাবে প্রয়োগ করা হবে? এই দণ্ডচুম্বকের মাধ্যমে। এর জন্য আমি এটাকে বলছি এইচ এক্সটার্নাল। সো এটার উপরে আমরা এইচ এক্সটার্নাল প্রয়োগ করব। আর এটা যেহেতু কয়েন, ফেরোচুম্বক জাতীয় পদার্থ, তো এটার মধ্যে যদি আমরা এক্সটার্নালি চুম্বক ক্ষেত্র প্রয়োগ করি, তাহলে আমরা অলরেডি দেখেছি সেটার মধ্যে কি তৈরি হবে, চুম্বক ভ্রামক তৈরি হবে, একটা সুনির্দিষ্ট দিকে অ্যালাইন থাকবে। বস্তু হিসেবে সে আগে চুম্বক ছিল না, বাট বই চুম্বক ক্ষেত্র প্রয়োগ করার ফলে সে কিন্তু চুম্বকে পরিণত হইতে থাকবে, রাইট? আর চুম্বকে পরিণত হওয়ার অর্থই কিন্তু হচ্ছে চুম্বকায়িত হওয়া। দ্যাট মিনস তার মধ্যে আমরা কিন্তু বলতে পারি যে আমরা যখন বাইরে থেকে এইচ প্রয়োগ করব, তখন তার মধ্যে কি তৈরি হবে? আই তৈরি হবে। দ্যাট মিনস আমরা এই অক্ষ বরাবর বি নেট ছাড়াও এটাকে আই ও বলতে পারি। আমরা এক্স অক্ষ বরাবর স্থাপন করলাম এইচ এক্সটার্নালকে, অর্থাৎ আমরা বাইরে থেকে যে চুম্বক তীব্রতাটা তার মধ্যে প্রয়োগ করছি সেই মানটা। আর এই ওয়াই অক্ষে আমরা যেটা বসাচ্ছি সেটা হচ্ছে এই কয়েনের মধ্যে
কতটুকু বি নেট বা আই তৈরি হচ্ছে সেই মানটা। বি নেট মানে তার মধ্যে কতটুকু লব্ধি চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে বা তার মধ্যে কতটুকু চুম্বকায়িত হচ্ছে। সো একই গ্রাফই আসবে আমি যদি বি নেট ভার্সেস এইচ এক্সটার্নাল চিন্তা করি বা আই ভার্সেস এইচ এক্সটার্নাল চিন্তা করি। সো আমরা এখানে বি নেট দিয়ে দেখাচ্ছি, কিন্তু তার মানে এটা না যে বইয়ে তুমি আই দেখলে এটা ডিফারেন্ট কিছু, সেম ভাবেই কিন্তু লেখা যায়, একই রকমের কাজই করবে। কারণ আমরা জানি এইচ আই এর ওপরও ডিপেন্ড করে, মানে আই ইকুয়াল টু আমরা এরকম একটা সূত্র শিখেছি। আবার আমরা আরেকটা জিনিসও কিন্তু শিখেছি, সেটা হচ্ছে বি মাধ্যমটার উপর ডিপেন্ড করে, এটার উপর ডিপেন্ড করবে, রাইট? সো আলটিমেটলি সম্পর্কগুলো কাছাকাছি। তো বন্ধুরা চলো তাহলে আমরা এখন এইচ প্রয়োগ করে আমরা যদি দেখি জিনিসটা কি ঘটে। আমরা তার মধ্যে এইচ প্রয়োগ করব আর এখানে ধীরে ধীরে গ্রাফটাও ডেভেলপ হবে। সো তোমাদের একাধারে অনেকগুলো জিনিসের দিকে একটু দেখতে হবে, আমি অ্যানিমেশনটা বারবার করে প্লে করব সো তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। সো আমরা প্রথমত কি করব, এইচ প্রয়োগ করব। দ্যাট মিনস আমরা এই দণ্ডচুম্বকটা এই কয়েনটার কাছে আনবো। কয়েনটার কাছে আনলে কয়েনটা কিসে পরিণত হতে থাকবে, চুম্বকে পরিণত হতে থাকবে। দ্যাট মিনস আমি এই অক্ষ বরাবর এইচ প্রয়োগ করছি, মানে এই অক্ষ বরাবর আমরা ডান দিকে যাচ্ছি, সাথে সাথে তার মধ্যে কয়েনের মধ্যেও কি বি নেট অর্জিত হবে। দ্যাট মিনস এই গ্রাফটা উপরে উঠতে থাকবে, মানে ডান দিকে যাওয়ার সাথে সাথে এটা উপরের দিকে উঠতে থাকবে। সো আমরা যদি কয়েনটাকে কাছে আনতে 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 তার গায়ে লাগিয়ে ফেলি, এই চুম্বকটা যদি অধিকতর পাওয়ারফুল থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে এইচ বাড়ার সাথে সাথে কিন্তু বি বাড়ছে, স্বাভাবিক, এটাই হওয়ারই কথা ছিল। আমরা যখন এইচ প্রয়োগ করবো তখন বি বৃদ্ধি পাবে, আর এইচ বাড়তে বাড়তে বি এর একটা সুনির্দিষ্ট মানে আটকে গিয়েছে, বি আর বাড়তে পারছে না। মানে কি হলো, মানে এই যে এই কয়েনটা, এই কয়েনের সবগুলো ডোমেইনই কিন্তু আমার এইচ এর দিকে অ্যালাইন হয়ে গিয়েছে। সো আমরা যখন অল্প একটু কাছে এনেছি তখন সবগুলো হয়নি, অল্প একটু হয়েছিল। আবার যখন পুরোটা কাছে এনে প্রায় লাগিয়ে ফেলেছি তখন আমরা বলতে পারি যে এটার ডোমেইনগুলা সবই একটা চুম্বক, ওই বহিঃচুম্বক ক্ষেত্র যে এইচ যেদিকে প্রয়োগ করা হয়েছে সেই দিকে অ্যালাইন হয়ে গিয়েছে। এরপরে কিন্তু তুমি আরো কাছে আনো বা যাই করো না কেন, আর কিন্তু তার চুম্বকত্ব বৃদ্ধি পাওয়ার কিছু নাই, চুম্বকায়ন বাড়ার কিছু নাই। তো তার মানে ওর যে চুম্বকায়নের মানটা বা ওর মধ্যে সৃষ্ট লব্ধি চুম্বক ক্ষেত্রের মানটা এটা একটা ফিক্সড হয়ে গিয়েছে। এটাকে আমরা বলি যে এই কয়েনটা স্যাচুরেশনে পৌঁছে গিয়েছে। স্যাচুরেশন মিনস এখানে সম্পৃক্ত হয়ে গিয়েছে, মানে সে আর বাড়তে পারবে না। এইচ এরপরে যতই বাড়াই না কেন বি আর বাড়তে পারবে না। তো এইভাবে আমরা এই প্রথম ধাপটা কিন্তু এগিয়ে নিতে পারি। সো প্রথমের এই গ্রাফটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো, এইচ বাড়ানোর সাথে সাথে বি বেড়েছে, মানে আমি অ্যাকচুয়ালি কয়েনটাকে কিসে পরিণত করলাম, চুম্বকে পরিণত করলাম, চুম্বকায়িত করলাম। এখন কিন্তু এই কয়েনটাও চুম্বকের মতন ধর্ম বিশিষ্ট। এটা আমরা কিভাবে বুঝতে পারি, আমরা যদি জাস্ট এই কয়েনের জায়গায় একটা কয়েনের সাথে একটা পেরেক বা একটা অন্য লৌহ জাতীয় পদার্থ এনে জুড়ে দেই, তাহলে দেখব যে এই কয়েনটা সরাসরি আরেকজনকে আকর্ষণ বিকর্ষণ করতে পারছে। তার মানে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এই কয়েনটার মধ্যে যে বি নেটটা আছে, এই যে বি নেটের একটা মান আছে, এটার কারণেই কিন্তু এই আকর্ষণ করাটা সম্ভব হচ্ছে। মানে এটার মধ্যে যে আই এর মান আছে, এটাকে আমি বলেছি বি নেট বা আই বলতে পারি, সেটার কারণেই কিন্তু ওই পিনটাকে এই কয়েনের আকর্ষণ করা সম্ভব হয়েছে। এখন আমরা যেটা করব বন্ধুরা সেটা হচ্ছে আমরা এই চুম্বকটাকে দূরে সরিয়ে নিব। মানে আমরা এই চুম্বকটাকে অলরেডি কাছে এনেছিলাম, তাকে চুম্বকে পরিণত করেছি, এখন এটা দূরে সরিয়ে নেব। তো তোমাদের কি ধারণা, চুম্বকটা দূরে সরিয়ে নিলে সে কি পেরেকটাকে ধরে রাখতে পারবে? চলো দেখে নিই এক্সপেরিমেন্টের মাধ্যমে। আমরা চুম্বকটাকে যখন দূরে সরিয়ে নিলাম তখন যেটা দেখলাম মজার ব্যাপার, চুম্বক সরিয়ে ফেলেছি আমি, বহিঃচুম্বকটা, বাট সে এখনো পেরেকটাকে বা পিনটাকে ধরে রেখেছে। এটা অ্যাকচুয়ালি কি মিন করছে, এটা মিন করছে যে আমরা যখন এইচ সরিয়েও ফেললাম, মানে এইচ তো প্রথমে দিয়েছি তার মধ্যে, পরে এইচ দূরে সরিয়ে সরিয়ে জিরো বানিয়ে ফেললাম, মানে তার মধ্যে আর কোনো এইচ প্রযুক্ত নাই যখন, তখনও তার মধ্যে একটা বি নেট সঞ্চিত আছে। তার মানে যখন আমি এইচ প্রয়োগ করেছি তার মধ্যে বি নেট যেই হারে অর্জিত হয়েছিল, বাট এইচ যখন আমি কমিয়ে জিরো বানিয়ে ফেলেছি, বি কিন্তু ঠিক সেম প্যাটার্নে কমে যায়নি, বরং বিটা অ্যাকচুয়ালি একটা ডিফারেন্ট রাস্তা ধরে কমে গিয়েছে। মানে সে ওই হারে কমেনি, তার একটা সুনির্দিষ্ট মান কিন্তু এইচ চলে যাওয়ার পরও রয়ে গিয়েছে।
তার মানে বন্ধুরা চিন্তা করে দেখো, একদম শুরুতে যখন ছিলাম তখন এইচও ছিল না, বিও ছিল না, সে কোনো চুম্বকে পরিণত ছিল না কয়েনটা। আমরা যখনই এইচ প্রয়োগ করলাম সে চুম্বকে পরিণত হয়েছিল, সেটা হওয়ারই কথা ছিল। বাট যখন আমি এইচ সরিয়ে ফেললাম সে কিন্তু আবার এই 0-0-তে চলে আসেনি। দ্যাট মিনস এইচ প্রযুক্ত না থাকা অবস্থায় সে চুম্বক যে চুম্বকত্ব যে তার ছিল না সেই অবস্থায় কিন্তু আর সে ফিরে আসেনি। এইচ সরিয়ে ফেলার পরেও কিন্তু সে একটা চুম্বকে পরিণত হয়ে গিয়েছে, রাইট? সো তার কারণেই কিন্তু সে পেরেকটাকে বা পিনটাকে এখনো আকর্ষণ করে রয়েছে। তাহলে এখন তাকে আবার বিচুম্বকে পরিণত করার উপায় কি? মানে তাকে আমি যে চুম্বকে পরিণত করলাম এই চুম্বক থেকে আবার বিচুম্বকায়িত করার উপায় কি সেটা আমরা দেখব। তার আগে চলো গ্রাফ থেকে আমরা কিছু রাশি আর কিছু সংজ্ঞা দেখে ফেলি এই এক্সপেরিমেন্টের মধ্যে। তাহলে আমরা একটা ডেফিনিশন এখান থেকে বলতে পারি যে ফেরোচুম্বক পদার্থ, কয়েনটার কথা বলছি, ফেরোচুম্বক পদার্থ কয়েনটা, এই ফেরোচুম্বক পদার্থে প্রযুক্ত চুম্বক ক্ষেত্র বৃদ্ধির সময় চুম্বকায়ন যে হারে বৃদ্ধি পায়, মানে এই ঘটনাটা এইচ বাড়ার সাথে সাথে বি যে হারে বৃদ্ধি পায়, হ্রাসের সময় চুম্বক ক্ষেত্র হ্রাসের সময় সেই হারে কিন্তু আমার এর মধ্যে যে চুম্বকায়নের পরিমাণটা সেটা হ্রাস পায় না। তার মানে আমি চুম্বক ক্ষেত্র হ্রাস করলাম বাট চুম্বকায়ন মানে বি নেটটা কিন্তু সেই হারে হ্রাস পেল না, তার কিন্তু একটা সুনির্দিষ্ট মান রয়ে গেল। অর্থাৎ বিচুম্বকায়িত হতে তার কিন্তু একটা শৈথিল্য প্রদর্শন সে করে, মানে সে একটা অনীহা দেখায়, সে হতে চায় না বিচুম্বকায়িত। আর একবার তাকে চুম্বকে পরিণত করে ফেলেছ, তাকে আবার পরে বিচুম্বকায়িত করতে চাচ্ছ, মানে চুম্বক সরিয়ে দিতে চাচ্ছ, কিন্তু সে আর কি হয় হতে চায় না, পুরোপুরি বিচুম্বকায়িত হতে চায় না। তার একটা সুনির্দিষ্ট মান সে রেখে যায় H0 হওয়ার ফলেও। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই আমরা বলি হিস্টেরেসিস। সো হিস্টেরেসিস জিনিসটা অ্যাকচুয়ালি কি যদি আসে প্রশ্নে, তাহলে এইটুকু ডেফিনিশন হিসেবে আমরা দিয়ে দিব। আচ্ছা, এখানে আমি আরেকটা রাশিমালা শিখাবো, একটা তো সংজ্ঞা শিখালাম, এবার একটা রাশিমালা শিখাবো। এই যে এই পরিমাণটাকে আমরা কি বলতে পারি তোমরা নিজেরাই বলো, জাস্ট এই ঘটনাটার আলোকে। বহিঃচুম্বক তীব্রতা 0 করার পরেও, মানে H এক্সটার্নাল 0 করার পরেও যে পরিমাণ চুম্বকায়ন থেকে যায়, আমি বলেছি এটাকে আইও বলা যায়, বি নেটও বলা যায়। আই দিয়ে বললে চুম্বকায়ন বলবা, বি নেট দিয়ে বললে এটাকে লব্ধি চুম্বক ক্ষেত্র বলবা। কয়েনটার মধ্যে বহিঃচুম্বক ক্ষেত্র 0 করার পরেও যে পরিমাণ চুম্বকায়ন কয়েনটার মধ্যে অবশিষ্ট থেকে যায় সেটাকে আমরা অবশেষ বলতে পারি, রেমিনেন্স বলতে পারি, বা রিটেন্টিভিটিও বলতে পারি। সো আমরা এই দৈর্ঘ্যটা মানে এই যে পরিমাণটা, এই পরিমাণটাকেই অ্যাকচুয়ালি এই নামে ডাকতে পারি, রেমিনেন্স বা রিটেন্টিভিটি বা অবশেষ। সো আলটিমেটলি এই পরিমাণটা নিশ্চয়ই তাহলে তোমরা বুঝতে পেরেছো যে রেমিনেন্স কি যদি আসে তাহলে তোমরা অ্যাকচুয়ালি গ্রাফের আকারে এটা কিন্তু বুঝিয়ে দিতে পারবে। তো আমরা যতটুকু অ্যাকচুয়ালি তার মধ্যে অবশিষ্ট চুম্বকায়ন পাচ্ছি বহিঃচুম্বক তীব্রতা সরিয়ে দেওয়ার পরেও, সেই পরিমাণটা কি অ্যাকচুয়ালি বলছি রেমিনেন্স। তো যাই হোক, এবার আমরা চলে আসি, আমরা কি করতে চাইছিলাম, এই কয়েনটাকে পুনরায় বিচুম্বকায়িত করতে চাইছিলাম। সো এখন আমরা কি করতে পারি, এখন চুম্বক সরিয়ে ফেললেও তাকে চুম্বক থেকে আর স্বাভাবিক আগের মতন করা যাচ্ছে না, সে চুম্বকই হয়ে থাকছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি চুম্বকটাকে ঘুরিয়ে দিই। সো আমরা চুম্বকটাকে ঘুরিয়ে দিলাম, একটু আগে কি করেছিলাম, নর্থ পোল এনেছিলাম, দেন নর্থ পোল দূরে সরিয়েছি, এখন ঘুরিয়ে চুম্বকের সাউথ পোলটা আমরা তার কাছে যদি আনি, সাউথ পোলটা আনলে অ্যাকচুয়ালি কি তৈরি হচ্ছে সেটা হচ্ছে, আমরা আগে তার মধ্যে পজিটিভ এইচ এক্সটার্নাল প্রয়োগ করেছি, এখন সাউথ পোলটাকে যদি আনি তাহলে তার মধ্যে আমরা নেগেটিভ এইচ এক্সটার্নাল প্রয়োগ আসলে করছি। তো আমরা যদি সাউথ পোলটা তার কাছে নিয়ে আসি তাহলে আমরা একটা দাবি করতে পারি যে হ্যাঁ, আমি যদি নেগেটিভ এইচ এক্সটার্নাল প্রয়োগ করি তাহলে এটা বুঝি কমতে কমতে 0 হবে। তো চলো দেখি আমাদের এক্সপেরিমেন্টে কি ঘটনাটা ঘটে। আমরা যখন এই চুম্বকটাকে কাছে সাউথ পোল করে কাছে নিয়ে আসছি, মানে নেগেটিভ এইচ এক্সটার্নাল প্রয়োগ করছি, তখন কি দেখলাম, তখন দেখলাম যে এই চুম্বকটাকে যখন কাছে আনছি তখন এই জায়গার পেরেকটা পড়ে গেছে। আবার চলো ঘটনাটা দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তুমি খেয়াল করে দেখো, কয়েকটা জিনিস দেখতে হবে একাধারে। যখন আমি এটাকে কাছে আনছি তখন পেরেকটার কি ঘটছে, গ্রাফটার কি ঘটছে। সো আমরা যখন তাকে কাছে আনছি তখন পেরেকটা পড়ে গিয়েছে, আর পেরেকটা ঠিক কোন মুহূর্তে পড়ে গিয়েছিল, যেই মুহূর্তে গ্রাফটা কোথায় মিট করেছে, এই জায়গাটাতে মিট করেছে। তার মানে গ্রাফটা যখন কমে কমে, বি নেটের এই গ্রাফটা আমি যখন নেগেটিভ এইচ এক্সটার্নাল প্রয়োগ করেছি তখন বি নেটটা মানে আইটা কমে 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 যখন 0 হয়ে গিয়েছিল, তখন কি কয়েনটা আর কোনো চুম্বক না, কয়েনটার মধ্যে তখন কোনো চুম্বকত্ব নাই, কারণ তার মধ্যে কোনো চুম্বকায়নের মান নাই। তাই সে কিন্তু বাইরের যে পদার্থ যেটাকে সে আকর্ষণ করে রাখতে পারছিল চুম্বক থাকা অবস্থায়, সেটাকে কিন্তু আর সে ধরে রাখতে পারে না, সেটা
নিজের ওয়েটের কারণে কি হয়, পেরেকটা নিচের দিকে পড়ে যায়। তাই কিন্তু ঘটেছে যে আমাদের এই এইচ নেট নেগেটিভ প্রয়োগ করার, এইচ এক্সটার্নাল নেগেটিভ প্রয়োগ করার ফলে বি নেটটা কমতে কমতে 0 হয়ে গিয়েছিল একটা মুহূর্তে, আর 0 হওয়ার ফলে পেরেকটাও পড়ে গিয়েছে। এটা গেল প্রথম পার্টের ব্যাপারটা। তারপরেও যখন আমি সাউথ পোল তার কাছে আনছিলাম, মানে আমি যখন কন্টিনিউ করেছি সাউথ পোলটা তার কাছে নিয়ে আসা, সে তো 0 হয়েছে, তারপরেও তাকে আরও এইচ এক্সটার্নাল আমরা প্রয়োগ করেছি, মাইনাস এক্স এক্সটার্নাল আমরা প্রয়োগ করেছি বাম দিকে। তখন সেই যেটা লাভ করে সেটা হচ্ছে তখনও সে তার ডোমেনগুলো, আগে কি হয়েছিল প্রথমবার যখন এনেছিলাম তখন তার ডোমেনগুলো, নর্থ পোল যখন তার দিকে এনেছিলাম তখন ডোমেনগুলো যদি তার এই দিকে মুখ করে থাকতো, এখন সাউথ পোল যখন তার কাছে এনেছি তখন যেটা হবে সেটা হচ্ছে তার চুম্বক ডোমেনগুলো নিচের দিকে না বরং ওপরের দিকে মুখ করে থাকবে। তার মানেটা কি? তার মানে কিন্তু এখনো সে আবারও চুম্বকে পরিণত হলো, বাট এখন তার মধ্যে বি নেটের বা চুম্বক ডোমেনের ডিরেকশনটা কোন দিকে হয়েছে? ভিন্ন দিকে হয়েছে, ডোমেনগুলো ভিন্ন দিকে অ্যালাইন্ড হয়েছে। সো এই জিনিসটার কারণেই কিন্তু সে, আমরা যখন সাউথ পোলটা তার কাছে আনছিলাম কন্টিনিউ করেছি আনাটা, একটা সময় সে 0 হয়ে গিয়েছিল বি নেট, বাট যখন আরও কন্টিনিউ করেছি আমি এইচ এক্সটার্নাল মাইনাসটা তার কাছে আনা, তখন সেটা যেটা হচ্ছিল তার ডোমেনগুলো ঘুরে আবার বিপরীত দিকে মুখ করে ফেলেছে, অর্থাৎ তার মধ্যে আবার চুম্বকত্ব প্রকাশ পাচ্ছে। আর চুম্বকত্ব প্রকাশ পেতে 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 সাউথ পোলটা যখন তার কাছে একবারে লাগিয়ে ফেললাম তখন সেটা আবার বিপরীত দিকের স্যাচুরেশনে চলে গিয়েছে। সো বন্ধুরা, এটা ছিল একদিকের স্যাচুরেশন, যখন চুম্বক ডোমেনগুলো উপরের দিকে, তখন আর যাই করো না কেন সে এর চেয়ে বেশি চুম্বকত্ব বা এর চেয়ে বেশি চুম্বকায়ন আর দেখাতে পারে না। বাট এখন যখন সাউথ পোলটা তার কাছে আনলাম বিপরীত দিক করে, তখন কিন্তু তার মধ্যে আবার একই রকমের ঘটনাই ঘটেছে। সে চুম্বক ডোমেনগুলো অপোজিট ডিরেকশনে অ্যালাইন করেছে প্রথমবারের তুলনায়, আর এরপরেও সে আর চাইলেও চুম্বকত্ব আর দেখাতে পারে না, তার মানে এইখানেও সে স্যাচুরেশনে চলে গিয়েছে। এরপরে আমি মাইনাস এইচ এক্সটার্নাল আরও অনেকভাবে প্রয়োগ করলাম, আরও 8-10টা চুম্বক সাউথ পোল দিয়ে আমি তার দিকে নিয়ে আসলাম, তারপরেও কিন্তু সে আর ওপরের দিকে উঠতে পারবে, নিচের দিকে নামতে পারবে না। নিচের দিকে নামলে তো অ্যাকচুয়ালি বি নেট নিচের দিকে বেড়ে যায়, সেটা আর পারবে না, কারণ তার একটা সুনির্দিষ্ট স্যাচুরেশনে সে চলে গিয়েছে। সো মাইনাস এইচ এক্সটার্নাল যতই প্রয়োগ করি সে এই মানটাকে আর এদিকে বাড়াতে পারে না। সো এই জায়গাটা নিশ্চয়ই বোঝানো গেল যে কি ঘটনাটা এখানে ঘটেছে। তো এখন এইখানে একটা রাশিমালা আমরা শিখবো। এই যে এই রাশিমালাটা, এটার মানটা কি রকম তোমরা চিন্তা করে দেখো তো। আমরা যখন বি নেট 0 করলাম তখন ঠিক নেগেটিভ এইচ এক্সটার্নাল যতটুকু প্রয়োগ করতে হয়েছে ঠিক সেই মানটা না, এতটুকু মান, এই মানটাকে আমরা নাম দেই কোয়েরসিভিটি। সো কোয়েরসিভিটি দিয়ে কি বোঝায়? কোয়েরসিভিটি দিয়ে বোঝায় যে কোনো একটা চুম্বককে বা ফেরোচুম্বক পদার্থকে সম্পূর্ণ বিচুম্বকায়িত, একবার চুম্বকে পরিণত করার পরে সম্পূর্ণ বিচুম্বকায়িত করতে যে পরিমাণ বহিচুম্বক তীব্রতা দরকার। আবার বলি, কোয়েরসিভিটি জিনিসটা কি যদি বলে, তাহলে কোনো একটা ফেরোচুম্বক পদার্থকে একবার চুম্বকে পরিণত করার পরে সম্পূর্ণ বিচুম্বকায়িত, দ্যাট মিনস আবার 0 বানাতে তার বি নেটের ভ্যালুটা বা তার মধ্যে আই এর ভ্যালুটা আমাদের যতটুকু বহিচুম্বক তীব্রতার বিপরীত দিক থেকে দেওয়ার প্রয়োজন পড়ে। সো যতটুকু বহিচুম্বক তীব্রতা আমরা বিপরীত দিক থেকে দিয়েছি সেই পরিমাণটা কি আমরা কি বলছি? কোয়েরসিভিটি বলছি। সো কোয়েরসিভিটি জিনিসটাও নিশ্চয়ই বোঝানো গেল। সো আমরা এবার চলে আসব, এরপরে আমরা আবার এই প্রসেসটা রিভিউ করব। আমরা এই যে সাউথ পোলটা তার কাছে আনলাম, তার মধ্যে বি নেট বেড়ে বেড়ে, কয়েনটার মধ্যে বি নেট বেড়ে বেড়ে স্যাচুরেশনে পৌঁছে গিয়েছে, বা আই বেড়ে বেড়ে স্যাচুরেশনে পৌঁছে গেছে। আমি বেড়ে বেড়ে বলছি এর জন্য বিপরীত দিকে বেড়ে বেড়ে, ঠিক আছে? সো মানে নেগেটিভটা এখানে কমা বলবো না, আমরা বলবো বিপরীত দিকে বেড়ে বেড়ে স্যাচুরেশনে পৌঁছে গিয়েছে। এখন আমি যখন সাউথ পোলটা তার থেকে আবার দূরে নিব তখন কি হয়? সাউথ পোলটা যখন তাকে থেকে দূরে সরিয়ে নিলাম, মানে আমি যখন এই মাইনাস এইচ এক্সটার্নালটাকে প্রথমে তো বাড়িয়েছি, এখন মাইনাস এইচ এক্সটার্নালটাকে কমিয়ে যখন 0 করে ফেললাম মাইনাস এইচ এক্সটার্নালটাকে, মানে আমি যখন সাউথ পোলটাকে দূরে নিলাম, তখন এর মধ্যে যেটা আমরা দেখব কয়েনটার মধ্যে সেটা হচ্ছে তার মধ্যে কিন্তু আবারও পুরোপুরি 0 হয়ে যাচ্ছে না মাইনাস বি নেটটা, বরং মাইনাস বি নেটের একটা ভ্যালু তার মধ্যে থেকে যাচ্ছে, বা মাইনাস আই এর একটা ভ্যালু তার মধ্যে কিন্তু থেকে যাচ্ছে। মানে এখন কিন্তু তার মধ্যে ডোমেনগুলোর সম্পূর্ণটাই ইতস্ততভাবে বিস্তৃত হয়নি, বরং ডোমেনের যে ভ্রামকের দিকগুলো আছে সেগুলো এখনও কিছুটা ওপরের দিকে মুখ করে আছে। মানে আমি সাউথ পোল সরিয়ে ফেললেও সে কিন্তু পুরোপুরি 0 করতে পারেনি। অ্যাজ এ অবজেক্ট, অ্যাজ এ বস্তু সে কিন্তু পুরোপুরি বিচুম্বকায়িত হতে পারেনি, তার মধ্যে কিন্তু কিছুটা চুম্বকত্ব রয়ে গিয়েছে। এটার প্রমাণ আমরা কিভাবে দেখতে পারি? আমরা যদি এই মুহূর্তে যখন সাউথ পোলটা আনলাম আবার সাউথ পোলটা দূরে সরিয়ে ফেললাম, এই মুহূর্তে যখন তার কাছে
একটা লৌহ জাতীয় পদার্থ নিয়ে আসি তখন দেখবো সে এখনো আকর্ষণ করতে সক্ষম, সে এখনো লৌহ জাতীয় পদার্থটাকে আকর্ষণ করে আছে। কেন আকর্ষণ করতে সে পারছে? কারণ তার মধ্যে একটা মাইনাস বি নেট বা মাইনাস আই সঞ্চিত আছে, এইরকম একটা ভ্যালু তার মধ্যে সঞ্চিত আছে। সেই কারণেই কিন্তু সে অ্যাকচুয়ালি কি করতে পারছে, এখনো এই লৌহ জাতীয় পদার্থটাকে আকর্ষণ করে আছে। এখন বন্ধুরা আমরা যদি আবার তাকে জিরো করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমরা কি করব। আমরা নর্থ পোলটাকে আবার তার কাছে আনার চেষ্টা করব। নর্থ পোলটা আনার অর্থ কি? নর্থ পোলটা আনার অর্থ হচ্ছে আমরা এখন পজিটিভ এইচ এক্সটার্নাল তার উপরে আবার প্রয়োগ করছি। পজিটিভ এইচ এক্সটার্নাল প্রয়োগ করলে, তাকে যদি কাছে আনি পজিটিভ এইচ এক্সটার্নাল যদি প্রয়োগ করি, তাহলে যেটা ঘটবে, আমাদের যেহেতু কয়েনটার মধ্যে মাইনাস বি নেট বা মাইনাস আই সঞ্চিত আছে, সো আমি পজিটিভ এইচ এক্সটার্নাল প্রয়োগ করলে ডান দিকে নিলে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, জিরো হবে, রাইট? সো চলো দেখি কি ঘটে। আমি যখন নর্থ পোলটাকে তার কাছে আনলাম, হ্যাঁ ঠিক ওই ঘটনাটার মতনই কিন্তু প্রায় পুনরাবৃত্তি ঘটলো। আমি যখন তার মধ্যে এইচ এক্সটার্নালটা পজিটিভ এইচ এক্সটার্নালটা কাছে আনলাম, তখন এইখান থেকে বেড়ে বেড়ে বি নেটের মানটা একটা সময় জিরো হয়েছে। মানে একটা সময় এই যে কয়েনটা আছে, এই কয়েনটা পুরোপুরি বিচুম্বকায়িত হয়েছিল। সেই সময়টা কোথায় আবার দেখো একটি অ্যানিমেশনের মাধ্যমে, যে যখনই এটা জিরো হয়েছে তখনই কিন্তু এই যে এই আলপিনটা কিন্তু তার গায়ে থেকে পড়ে গেল। তার মানে আমরা যখন নর্থ পোল তার কাছে আনছিলাম একটা মুহূর্তে সে সম্পূর্ণ বিচুম্বকায়িত হয়েছিল। এই এক্সটার্নাল বাড়ানোর সাথে সাথে একটা সময় সে সম্পূর্ণ বিচুম্বকে পরিণত হয়েছিল। তারপরেও যখন আমি এইচ এক্সটার্নাল তার কাছে আনতেই থাকলাম, তার গায়ে লাগালাম, তখন যেটা ঘটলো সেটা হচ্ছে তখন সে আবারও এই ঘটনাটার মাধ্যমে এই জায়গাটার মধ্যে পৌঁছালো। দ্যাট মিনস তখন জিরো হয়েছিল, তারপরেও এইচ এক্সটার্নাল প্রয়োগ করেছি, আর এর ফলে তার মধ্যে বিনেট বেড়ে 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 আবারও কয়েনটা কিসে চলে গেল, পজিটিভ দিকের স্যাচুরেশনে চলে গেল। সো এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাই কিন্তু বারে বারে কন্টিনিউ হতে থাকবে যদি আমরা নর্থ পোল একবার সাউথ পোল একবার তার কাছে আনতে থাকি, দূরে নিতে থাকি, এই ঘটনাটা করতে থাকি। তার মানে এই যে এই ঘটনাটা লুপ আকারে হবে। আমরা কিন্তু এই লাইনটা একবারে প্রথমবারই পেয়েছিলাম যখন তার এইচ এক্সটার্নাল জিরো থাকা অবস্থায় বি নেট জিরো। এরপরে কিন্তু আমি নর্থ পোল সাউথ পোল তার কাছে এনে গায়ে লাগানো পর্যন্ত যদি কাজ করি, তাহলে সে আজীবনই দেখা যাবে যে এই লুপটা ফলো করছে। তখন কিন্তু সে আর এই জিরো জিরো পজিশনে আর আসতে পারবে না। যদি আমি নর্থ পোলটাকে তার কাছে এনে গায়ে লাগাই, উঠাই, আবার সাউথ পোলটা তার কাছে এনে গায়ে লাগাই, উঠাই, এই কাজটা করতে থাকলে সে আর এই জায়গাটাতে আর পৌঁছাতে পারবে না। এই ঘটনাটা সে আর ঘটাতে পারবে না যখন তার এইচ এক্সটার্নাল জিরো, তখন তার বি নেট জিরো। তখন সে এই রকম ঘটনার মধ্য দিয়েই বারে বারে যেতে থাকবে। এই যে লুপটা আমরা পড়লাম, এই লুপটাকেই আমরা বলি হিস্টেরেসিস লেখো বা হিস্টেরেসিস রেখা। এই রেখাটার অনেকগুলো বাস্তবিক প্রয়োগ আছে। এই রেখাটা থেকে আমরা বস্তু বাছাই করতে পারি। আমরা দেখবো এই রেখাটা থেকে কি করতে পারি। সো এই রেখাটা একটা মেজার আমাদের জন্য, যে আমরা একটা ফেরোচুম্বক পদার্থকে যখন চুম্বকে পরিণত করি, দেন পুনরায় আবার বিচুম্বকায়িত করি, তখন অ্যাকচুয়ালি কতটুকু এক্সট্রা এনার্জি আমার প্রোভাইড করতে হয়, কতটুকু এক্সট্রা এনার্জি আমার ব্যয় করতে হয়, সেই জিনিসটার একটা পরিমাপক হতে পারে এই লুপটা। এই লুপটা যদি ছোট হয়, চিন্তা করে দেখো, এই লুপটা ছোট মিনস কি, এই জায়গাগুলো প্রত্যেকটা কোঅর্ডিনেট নেমে আছে, এটা নেমে আছে, এটা এদিকে সরে আছে, এটা এদিকে চেপে আছে। এই লুপটা যদি এরকম ছোট হয়, আমি যদি কি দেখাই তোমাদের, এই লুপটা যদি এরকম হয়, এরকম হলো। তো এই লুপটা যদি ছোট হয়, তাহলে এইটার সাপেক্ষে এইটার ব্যাপারটা কি, এই যেই পদার্থ নিয়ে তোমার ছোট লুপ এসেছে, সেই পদার্থটাকে চুম্বকে বিচুম্বকে পরিণত করতে তোমার শক্তি লাগবে কম, মানে শক্তি ক্ষয় হবে কম, বেসিক্যালি শক্তি ক্ষয় হবে কম। আর যদি বড় লুপ হয়, অন্য কোনো পদার্থ, ফেরোচুম্বক পদার্থের মধ্যে তো ক্যাটাগরি আছে, লোহা হতে পারে, অন্যান্য পদার্থ হতে পারে। সো লোহার মধ্যেও ক্যাটাগরি আছে। সো কোন টাইপের পদার্থ কী রকম সেটা কিন্তু তুমি একটা আইডিয়া করতে পারবে এই লুপের সাইজ দেখে। লুপটা যদি ছোট হয় তাহলে আমরা বলতে পারি সেটাকে চুম্বকে বিচুম্বকে পরিণত করার সময় আমার শক্তির যে ক্ষয় সেটা কম হবে। লুপটা যদি বড় হয় তাহলে আমাদের শক্তির ক্ষয়টা বেশি আসবে। সো এই আইডিয়াগুলোর উপর বেস করে কিন্তু আমরা অনেকগুলো ডিভাইস তৈরি করতে পারি। আমরা কলিং বেল জানি, বৈদ্যুতিক কলিং বেল যেগুলো আছে, যে চুম্বক ব্যবহার করে যেগুলো তৈরি করা হয়, আমরা সুইচ চাপার সাথে সাথে কলিং বেল সাউন্ড হয়। সো সেইগুলোর ক্ষেত্রেও আমরা অস্থায়ী চুম্বক ব্যবহার করি। আবার কোনো
জায়গায় স্থায়ী চুম্বকের দরকার পড়ে। তো সেইগুলো কিন্তু আমরা এই হিস্টেরিসিস লুপ দেখে দেখেই বাছাই করতে পারি যে অ্যাকচুয়ালি কোন পদার্থটা আমার জন্য সুইটেবল। সো আমরা এখানে কয়েকটা আইডিয়া দেখলাম, হিস্টেরিসিস লুপ দেখলাম, এখন এই ঘটনাগুলোরই ব্যাখ্যা আমরা দেখব। সো এই ব্যাখ্যাগুলো আমি আর তেমন এক্সপ্লেন করবো না, কারণ এই ঘটনাটাই তোমাদের পুরোটাই আমি এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখিয়েছি। জাস্ট আমি এখানে কয়েকটা জিনিস রিডিং পড়ে যাব, যেহেতু এই জিনিসটা আমাদের দেওয়া আছে। সো আমরা এক্স অক্ষ বরাবর চুম্বক তীব্রতা, ওয়াই অক্ষ বরাবর চুম্বক আয়নের ফলে যে চুম্বক ক্ষেত্র বা চুম্বক আয়নের মান বসাবো। আমরা প্রথমে গ্রাফটার মধ্যে দেখলাম এটা এইচ যখন 0 তখন ও বিন্দু দ্বারা নির্দেশিত, এটা বোঝাচ্ছে। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা এইচ বাড়ালাম, এইচ বাড়ালে বি দ্রুত বেড়ে সম্পৃক্ত অবস্থা ডিতে পৌঁছালো। সো আমি এই ঘটনাটা এখানেই দেখাই। সো দ্রুত বেড়ে এটা ডিতে পৌঁছালো আর সম্পৃক্ত হলো, মানে স্যাচুরেশনে পৌঁছালো। এরপরে আমরা আবার কি করলাম, সম্পৃক্ত হওয়ার পরেও এইচ যদি বাড়াতে চাই তাহলে বি বাড়বে কি বাড়বে না, উত্তর হচ্ছে না, বাড়বে না। তারপরে এইচ যদি আমি কমাই তারপরে কি হবে, চুম্বকায়ন হ্রাস পেয়ে একই পথে প্রত্যাবর্তন করার কথা ছিল, কিন্তু সে কিন্তু একই পথে প্রত্যাবর্তন করে না, বরং এইভাবে প্রত্যাবর্তন করে, যেটা এক্সপেরিমেন্টও আমরা দেখেছি, রাইট? সো আমরা এটাই দেখলাম যে সে কিন্তু আর নামার সময় এভাবে নামে না, নামার সময় এই পথ ধরে নামে। তাহলে তার মধ্যে কিন্তু সম্পূর্ণ শূন্য হয় না, বরং একটা মান ই পর্যন্ত এটা হয়ে থাকে, এটাকে আমরা বলেছি রেমিনেন্স। তারপরে আমরা যখন এর পরেও তাকে বিপরীত দিক থেকে আবার চুম্বক ক্ষেত্র বাড়াই, তখন অ্যাকচুয়ালি কমে কমে সে অ্যাকচুয়ালি কি হয়, শূন্য হয়, এল বিন্দুতে যে শূন্য হয়। আর এই ভ্যালুটাকে আমরা কি বলেছি, কোয়েরসিভিটি, রাইট? আচ্ছা, সো এরপরে যখন আমরা বিপরীতভাবে আবার চুম্বকায়িত বাড়াতে থাকি তখন সে বিপরীত দিকে আবার সম্পৃক্ত হয়ে যায় এম বিন্দুতে। এরপরে আবার যখন আমরা প্রযুক্ত চুম্বক ক্ষেত্র এইচ আবার শূন্য করার হলে, আমি যদি আবার দূরে নিয়ে নিই সাউথ পোলটা ঠিক সেই ঘটনাটার মতন, তাহলে সে অ্যাকচুয়ালি একটা সময় একটা এইচ এক্সটার্নাল 0 করার অবস্থায় তখন কিন্তু তার মধ্যে মাইনাস একটা বি নেট থেকে যায়, রাইট? সো এইচ 0 করার ফলেও কিন্তু বিটা আর 0 হচ্ছে না। এরপরে যখন আমি আবার বিটাকে, আমরা যখন এই জিনিসটা চেষ্টা করব যে আমরা যখন বিটাকে 0 করতে চাই তখন কিন্তু তার মধ্যে আবার পজিটিভ একটা এইচ এক্সটার্নাল আমার আবার বাড়তি করে প্রয়োগ করতে হয়, যেটা আমরা দেখেছি নর্থ পোলকে আবার পুনরায় তার কাছে আনার মাধ্যমে। তারপরে যখন আমরা আবারও পজিটিভ এইচ এক্সটার্নাল তার মধ্যে প্রয়োগ করব তখন অ্যাকচুয়ালি সে আবারও সে ডি বিন্দুটাতে পৌঁছাবে। আর এই ঘটনাটা কি চক্রাকারে, লুপ আকারে ঘটতে থাকবে। সো এই যে এই লুপটা, এটাই হচ্ছে হিস্টেরিসিস লেখো, এটাই হচ্ছে সেই এক্সপ্লেনেশনটা তোমরা পড়ে নিবে, তাহলে অ্যাকচুয়ালি তোমরা বুঝবে যে এখানে কি বলতে চাওয়া হয়েছে। বেসিক্যালি এক্সপেরিমেন্টারি একটা থিওরিটিক্যাল ব্যাখ্যা হচ্ছে এখানে, মানে থিওরিটিক্যাল একটা লাইন বাই লাইন স্টেপগুলো এখানে বলা আছে। তো আমি চাইবো যে এই জিনিসটা তোমরা পজ করে এই জিনিসটা নোট করে নাও। এবার চলো আমরা চলে আসবো হিস্টেরিসিস রেখা। তো জানলাম জেনে কি লাভ, আমি কথায় কথায় অনেকগুলো জিনিস বলেছি, বাট এখানে আমরা দেখি প্রথমত যদি ছোট লুপ হয় এরকম বিশিষ্ট, যেখানে কোয়েরসিভ ফোর্সটা যেটা সেটা অল্প, এই কোয়েরসিভিটি ভ্যালুটা বা কোয়েরসিভ ফোর্সটা বেশি আর অল্প, এটার ভিত্তিতে কিন্তু আমরা চুম্বক পদার্থের মধ্যে দুইটা ক্যাটাগরি করতে পারি, একটা হচ্ছে কোমল চুম্বক পদার্থ, একটা হচ্ছে কঠিন চুম্বক পদার্থ। তো কোমল চুম্বক পদার্থের ব্যবহার আছে কিছু রকমের, আবার কঠিন চুম্বক পদার্থের ব্যবহার আছে কিছু রকমের। এগুলো দিয়ে স্থায়ী চুম্বক তৈরি করা সহজতর, এগুলো দিয়ে স্থায়ী চুম্বক তৈরি করা একটু কঠিন হতে পারে। তো এই রকম বিভিন্ন কেস অনুসারে কিন্তু তোমার এইগুলোর আলাদা আলাদা ব্যবহার রয়েছে। আবার এই হিস্টেরিসিস লুপ থেকে আমি বলেছি তোমাদের হিস্টেরিসিস লুপ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল যত কম, হিস্টেরিসিস লস তত কম, মানে শক্তির ক্ষয় তত কম হবে চুম্বকে বিচুম্বকে পরিণত করার সময়। তারপরে কি ধরনের পদার্থ আমরা তাড়িৎচুম্বক প্রক্রিয়ায় বাছাই করব, স্থায়ী চুম্বক নিব না অস্থায়ী চুম্বক নিব, সেটা আসলে কিসের উপর নির্ভর করে, হিস্টেরিসিস লেখা অনুসারে আমরা এই পদার্থগুলো বাছাই কিন্তু করতে পারি। তো বন্ধুরা, আমাদের এই হিস্টেরিসিস রেখার মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা শেষ হলো। তো আশা করি সবাই এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পেরেছো। সো আমি এখানে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যে এই চ্যাপ্টারে কিন্তু আমি তোমাদের সৃজনশীল বাড়তি করে পড়াইনি। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আমাদের রিসেন্টলি একটা প্রজেক্ট কন্ট্রাক্ট হয়েছে যে আমরা সকল চ্যাপ্টারের উপরে আলাদা করে 20টা 25টা বোর্ডের প্রশ্ন আমরা সলভ করব। এটা একটা সেপারেট প্রজেক্ট হিসেবে আসবে। সো তোমাদের চিন্তার কোনো কারণ নাই, এই প্রজেক্টে তোমরা অ্যাকচুয়ালি বেসিকটা ডেভেলপ করবো, যেটা সবচেয়ে বেশি দরকারি। আর ওই প্রজেক্টে আমরা সিকিউগুলো, এই যে এখন যে বেসিকগুলো শিখছি সেগুলোর আলোকেই কিন্তু অনেকগুলো সিকিউ সলভ করবো। প্রায় আমি যদি বলি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে প্রায় আমরা 200 হিসাব করেছি, 220 থেকে 230টা সৃজনশীল জাস্ট পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রেই আসবে। প্রথম পত্র এরকম 206টা সৃজনশীল আসবে। সো হিউজ অ্যামাউন্ট অফ সৃজনশীল আমরা অ্যাকচুয়ালি সলভ করবো আলাদাভাবে। সো এটাকে আমরা আলাদাভাবেই প্রায়োরিটি দিব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।